এই বইটা গল্পের ছলে লেখা, খুব ইম্পর্ট্যান্ট বই। যারা আসলে ভালো বক্তা হতে চান, ভালো ডিবেটার হতে চান, আপনি কোনো বিষয় উপস্থাপন করবেন, আপনার কাছে তথ্য উপাত্ত আছে, কিন্তু আত্মবিশ্বাসের জায়গা কম থাকার কারণে, ঘাটতি থাকার কারণে আমরা সেই জিনিসটাকে দর্শকের মাঝখানে গ্রহণযোগ্যভাবে আসলে তুলে ধরতে পারি না। এখানে বলা হচ্ছে যে কনফিডেন্স ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল কারেন্সি। কি দারুণভাবে ডক্টর তাসনিম যারা এই প্যাথোসকে ব্যবহার করলো, আমি বলবো এটা মার্ভেলাস স্ট্র্যাটেজি। অ্যানালিস্টরা বলছে যে বারাক ওবামার এই যে গল্প বলার এই টেকনিক মেড হিম দ্য প্রেসিডেন্টস অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কি দারুণভাবে আপনি এই প্যাথোজের ব্যবহার করে ইউ ক্যান উইন ইন দ্য অফিস, ইন দ্য বিজনেস, ইউ ক্যান উইন ইন দ্য সোসাইটি। এথোস, লগোস অ্যান্ড প্যাথোস, এটা একজন বক্তা হিসেবে, একজন ডিবেটার হিসেবে, একজন ট্রেনার হিসেবে কিভাবে সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। আপনি যদি ডিবেটার হন, দিস ইজ দ্য মাস্ট পিস ইউ ক্যান উইন ইন ইউর ক্যারিয়ার। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রকমারির বইটকে। এই পর্বে আমরা আলোচনা করব একটা খুব ইম্পর্ট্যান্ট বই এবং খুবই ইম্প্যাক্টফুল বই যারা আসলে ভালো বক্তা হতে চান, অ্যাট দ্য সেম টাইম ভালো ডিবেটার হতে চান। কেননা এই বইটি লিখেছেন একজন বিখ্যাত ডিবেটার, ওয়ার্ল্ড ক্লাস, ইন্টারন্যাশনাল। আমার মতে বর্তমান দুনিয়াতে যদি আপনি টপ 5 ডিবেটারকে র্যাঙ্কিং করেন, তাহলে এই বইয়ের লেখক ডেফিনেটলি টপ 5-এ জায়গা করে নেবে। হু ইজ দ্যাট পারসন? হি ইজ নান আদার দ্যান মেহেদি হাসান। ইন্টারেস্টিংলি, মেহেদি হাসান কামিং ফ্রম লন্ডন, হি ইজ এ ব্রিটিশ সিটিজেন, কিন্তু ওনার পূর্বপুরুষ ইন্ডিয়া থেকে আসছে, অ্যান্ড ডেফিনেটলি হি ইজ এ মুসলিম। সো মেহেদি হাসান তার কর্মজীবনে আল জাজিরাতে কাজ করেছেন, MSNBC-তে কাজ করেছেন, এছাড়া আরও অন্যান্য বড় বড় বিগেস্ট ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট প্ল্যাটফর্মে উনি কাজ করেছেন। সো সেটা আমরা এই বই থেকে বুঝতে পারবো। এটা তুখোড় ডিবেটার বলতে যেটা বোঝায়, ফিয়ারলেস ডিবেটার বলতে যেটা বোঝায়, যদি আপনি এই দুইটা শব্দকে যদি কোনো ব্যক্তির ভিতরে দেখতে চান, হি ইজ নান আদার দ্যান মেহেদি হাসান। আর এমন একজন ব্যক্তি যিনি ওয়ার্ল্ড ক্লাস ডিবেটার, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ডিবেটার, যিনি পলিটিক্যাল লিডার, মানে যারা দেশকে শাসন করে যদি চিন্তা করেন, বা দেশের সর্বোচ্চ পজিশনে শাসন করে, এবং যারা মিলিটারি লিডার, এমন লিডার যাদেরকে ইন্টারভিউ করেছেন, আনবিলিভেবল। এবং দ্য ওয়ে হি ডিবেটস, দ্য ওয়ে হি টেক্স দ্য ইন্টারভিউ, এটা একটা ভিন্ন মাত্রা, এটা একটা ভিন্ন লেভেলে নিয়ে যায়। তো সেই ব্যক্তির কাছ থেকেই আমরা শিখতে পারি অবশ্যই দুটি জিনিস, পাবলিক স্পিকিং এবং ডিবেটিং। এই বইটির টাইটেল হলো উইন এভরি আর্গুমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মেহেদি হাসানের উইন এভরি আর্গুমেন্ট, যেখানে উনি সাবটাইটেল দিয়েছেন দ্য আর্ট অফ ডিবেটিং, পারসুয়েডিং অ্যান্ড পাবলিক স্পিকিং। অর্থাৎ তিনটি বিষয়কে উনি ফোকাস করেছেন: ডিবেট করার জন্য কীভাবে পারসুয়েট করবেন, অ্যান্ড পাবলিক স্পিকিং অর্থাৎ বক্তা। সো এই বইটা সম্পর্কে প্রথমেই বলি যে এটা ব্যাকগ্রাউন্ড আমরা জানলাম, লেখকের ব্যাকগ্রাউন্ড, লেখকের কর্মজীবন, এবং উনি দুনিয়া বিখ্যাত, সারা দুনিয়াতে ওনার সুনাম আছে, ফিয়ারলেস অ্যান্ড ভেরি কনফিডেন্ট স্পিকার হিসেবে। এই বইটার আরেকটি গুণাবলী সেটা হলো যে এই বইটা গল্পের ছলে লেখা, অর্থাৎ এখানে কমপক্ষে 500-র উপরে এক্সাম্পল দেওয়া হয়েছে, 500-র উপরে সাইটস রেফারেন্স দেওয়া হয়েছে কমপক্ষে। অর্থাৎ এই বইটা পড়ে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লিকেশন মেথডটা আমরা বুঝতে পারবো। ফর অ্যান এক্সাম্পল, ক্লিয়ার ইয়োর মাইন্ড। এখন আপনি অর্থাৎ আমরা যখন কোনো শব্দ শুনি বা কোনো বিষয় শুনি, অর্থাৎ এটা ক্রিটিক্যাল লিসেনিংয়ের একটা পার্ট, লেখক যেভাবে বলছেন যে কিভাবে আপনি আপনার মাইন্ডটাকে ক্লিয়ার করবেন, কিভাবে আপনি ওপেন মাইন্ড তৈরি করবেন। সো এখানে উনি ওনার জীবনের বাস্তব ঘটনা দিয়েছেন, অর্থাৎ এক্সাম্পল দিয়ে উনি সেটাকে বর্ণনা করেছেন। তাতে যেটা হয় যে আসলে আমরা এই ঘটনাটাকে আমরা আসলে মনটাকে কিভাবে ক্লিয়ার করব, সেটা পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে, ডিবেটিংয়ের ক্ষেত্রে, সো সেটা আমরা বুঝতে পারবো। এর আগে আমি আরেকটি বই আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, দ্য আর্ট অফ স্পিকিং। সেখানে ডক্টর AFM আমির হোসেন, এটা একটা রিসার্চ বেসড, সেটা ছিল রিসার্চ বেসড অর্থাৎ একাডেমিক বই। আর এটাকে আমি বলছি যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, গল্পের মাধ্যমে, স্টোরির মাধ্যমে
রেফারেন্সের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে, এবং সে কিভাবে এটাকে অ্যাপ্লাই করেছে নানাবিধ পয়েন্ট অফ ভিউ থেকে মেহেদী হাসান এই বইটাকে সাজিয়েছেন। হ্যাঁ, একই জিনিস সার্ভ করবে, অর্থাৎ আমি স্টোরি টেলিং শিখব, কিন্তু স্টোরি টেলিংয়ের মনে করেন যে অনেক ডিটেল রাখা যাবে না গল্পের ভিতরে। হ্যাঁ, আপনার গল্পের ভিতরে ক্যারেক্টারকে আসতে হবে রেস্কিউয়ার হিসেবে, অর্থাৎ আমি যে গল্পটা বলছি সেই গল্পটার মেন ক্যারেক্টার একটা রেস্কিউয়ার ভূমিকাতে আসছে, এবং সে যখন রেস্কিউ করছে, সে কীভাবে রেস্কিউটা করছে গল্পের মাধ্যমে। সো এই যে মানুষ এবং তারপরে হিরো এবং একটা সলিউশন ডিজাইন করছে, আমরা যদি এই যে চেইনটাকেই চিন্তা করি, তাহলে আমরা যখন কথা বলবো, তাহলে এই যে রেস্কিউয়ার, এইভাবে কিভাবে আপনার গল্পে হু ইজ দ্য রেস্কিউয়ার, হু ইজ দ্য হিরো, হু ইজ দ্য প্রবলেম সলভার, স্টেপ বাই স্টেপ সলিউশন দিচ্ছেন এবং কিভাবে আপনি উদ্ধার করছেন, রোড দেখাচ্ছেন এবং আলটিমেটলি মানুষকে একটা অ্যাকশান নিতে হেল্প করছেন। এন্ড অফ দ্য ডে আমরা কথা বলি, অর্থাৎ বক্তব্য দেই, আমরা ডিবেট করি, আসলে কিসের জন্য? অন্য মানুষের কাছে আমার আইডিয়াটাকে এস্টাবলিশ করার জন্য। দিস ইজ নাম্বার ওয়ান। এই আইডিয়াটা এস্টাবলিশ করতে আমরা কি চাই, সেজন্য অ্যাকশান নাই। আমার কথা শুনলো, আমি বক্তব্য দিলাম, কিন্তু সে কোনো অ্যাকশান নিল না। এর কারণটা কি হতে পারে? হতে পারে যে সে হয়তো জানেই না যে আমি এই গল্পটা শুনে বা আমি এই পদ্ধতিটা শুনে বা বুঝে হোয়াট ইজ মাই নেক্সট কল টু অ্যাকশান, সিটিএ। কিন্তু এইখানে সুন্দরভাবে সেটাকে গল্পের মাধ্যমে একদম A to Z সেটাকে ব্যাখ্যা করেছেন। আরেকটি বিষয় না বললেই না, যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো যে কনফিডেন্স। এই যে আত্মবিশ্বাসের যে জায়গা, এখানে বলা হচ্ছে যে কনফিডেন্স ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল কারেন্সি। অর্থাৎ আপনি কোনো বিষয় উপস্থাপন করবেন, আপনার কাছে তথ্য উপাত্ত আছে, আপনি যেটা পারেন না সেটা হলো আপনার ভিতরে আত্মবিশ্বাস যদি না থাকে, যত সলিড ইনফরমেশন থাকুক না কেন, অর্থাৎ দিস ইজ এ ট্রু ইনফরমেশন, কিন্তু আত্মবিশ্বাসের জায়গা কম থাকার কারণে, ঘাটতি থাকার কারণে আমরা সেই জিনিসটাকে দর্শকের মাঝখানে গ্রহণযোগ্যভাবে আসলে তুলে ধরতে পারি না। তার মানে কনফিডেন্সের অভাব। এই বই পড়ে আমরা বুঝতে পারবো যে ভেতর থেকে এই কনফিডেন্স, এই কারেন্সিটাকে আমরা কিভাবে ডিসপ্লে করব, আমরা কিভাবে শো করব। শুধু বলবো না, আমি ডিসপ্লে করব দর্শকের সামনে। আমি বক্তা হিসাবে এবং ডিবেটার হিসেবে কত কনফিডেন্টলি আমি হতে পারে আমি রং, কিন্তু আমার কনফিডেন্স, আমার সেই বিষয়টার প্রতি আমার কনফিডেন্স দেখে আমার সামনে যে শ্রোতা আছে সে 100% কনভিন্সড হবে যে আই অ্যাম রাইট। এই যে শ্রোতার মনে কনফিডেন্সের মাধ্যমে একটা ইনফ্লুয়েন্স তৈরি করা, এবং সেটার পিছনের প্রেক্ষাপট কি হতে পারে। মেহেদী হাসান অনেকগুলো গল্প বলেছেন। একটা গল্প মোটামুটি সামারি এরকম, সে মেহেদী হাসান তার শুরুর দিকে, জীবনের প্রথম দিকে, সে যখন প্রথম ডিবেটিং আসে লন্ডনে, সে খুব নার্ভাস ছিল, কারণ তার পাশে বিখ্যাত বক্তা। সে তখন এত নার্ভাস যে সে চিন্তা করতেছে যে সে এখানে আজকে থাকবে কি থাকবে না, নাকি সে চলে যাবে, নাকি সেটাকে অংশগ্রহণ করবে না। সে এমন অবস্থায় একটা মানুষ আমরা কি করতে পারি, সেই জায়গা থেকে সেই বক্তব্য দিয়ে বের হয়ে আসার পরে সবাই তার সাথে হ্যান্ডশেক করছে এবং সারা শহর জুড়ে তাকে অ্যাপ্রিসিয়েট করছে। মেহেদী হাসান বলছে, আমি যখন বাসে যাচ্ছি, ট্রামে যাচ্ছি অর্থাৎ ট্রেনে যাচ্ছি, সবাই তাকে রিকগনাইজ করতে পেরেছে এবং তাকে বাহবা দিচ্ছে বিকজ অফ দ্যাট কনফিডেন্স। এবং তখন থেকে মেহেদী হাসান বুঝতে পারলেন যে ভেতরের আমি যতই নার্ভাস থাকি না কেন, আমাকে ট্রান্সলেট করতে হবে কনফিডেন্ট জেস্চারে, কনফিডেন্স লুক এবং কনফিডেন্স এক্সপ্রেশন। অর্থাৎ এই আউটওয়ার্ড কনফিডেন্স মানুষের ভিতরে ইম্প্যাক্টের জায়গাটা সবচেয়ে বেশি প্রভাবিত করে। সো আজকে যেহেতু আমরা এখানে পাবলিক স্পিকিং নিয়ে কথা বলছি, ডিবেটিং নিয়ে কথা বলছি, অনেক সময় কিন্তু আমরা দাঁড়িয়ে কথা বলি, দাঁড়িয়ে ডিবেট করি। সো আমি এখন দাঁড়িয়ে আপনাদের মাঝখানে একটা বিখ্যাত ফর্মুলা যেটি দিয়েছেন অ্যারিস্টটল বিখ্যাত বই রেটরিক, সেখানে এই ফর্মুলাটা কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, যেটা মেহেদী হাসান খুব সুন্দরভাবে ইলাস্ট্রেশন করেছেন, সেটি আমি আপনাদের সাথে দেখাতে চাই বোর্ডে। চলুন দেখে নিই। এটাকে বলা যেতে পারে যে রেটোরিক্যাল ট্রায়াঙ্গেল, অর্থাৎ তিনটি বস্তু ট্রায়াঙ্গেল। আসলে আমরা প্রথমে একটা ট্রায়াঙ্গেল আঁকি, তাহলে আমরা বুঝতে পারবো আসলে অ্যারিস্টটল কি বোঝাতে চেয়েছেন এই ট্রায়াঙ্গেলের মাধ্যমে, এবং এটা তার একটা বিখ্যাত বই রেটোরিক্যাল। সো এখানে তিনটি বিষয় অ্যারিস্টটল সাহেব তুলে ধরেছেন। সো প্রথম বিষয়টা হলো, প্রথম লেগ
যেটাকে আমরা বলছি, অ্যারিস্টটল বলেছেন ইথোস, আমরা এটাকে পরে ভাঙব। সেকেন্ড যে লেগ সেটাকে অ্যারিস্টটল বলছেন লোগোস। থার্ড এটাকে অ্যারিস্টটল বলছেন প্যাথোস। চলুন দেখে নিই অ্যাকচুয়ালি এথোস, লোগোস অ্যান্ড প্যাথোস এটা একজন বক্তা হিসেবে, একজন ডিবেটার হিসেবে, একজন ট্রেনার হিসেবে, একজন শিক্ষক হিসেবে কিভাবে সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। সো ফার্স্ট, এথোস এটা একটা গ্রিক শব্দ। এই গ্রিক শব্দটার ইংলিশ শব্দ হলো এথিক্স, অর্থাৎ একজন ব্যক্তির নীতি নৈতিকতা। সো নীতি নৈতিকতা থাকলে কি হয়, সেই ব্যক্তির আমরা খুব সহজেই বুঝি সেই ব্যক্তি তার ক্রেডিবিলিটি তৈরি হয়, অর্থাৎ সেই ব্যক্তিটার গ্রহণযোগ্যতা আমাদের কাছে ফুটে ওঠে। এখন একজন ব্যক্তি যদি এথিক্স, ইন্টিগ্রিটি এবং মোরাল ভ্যালিউজ না থাকে, তাহলে সেই ব্যক্তিটাকে গ্রহণ করতে আমাদের জন্য খুব কষ্ট হবে। অর্থাৎ সেই ব্যক্তি যদি মিথ্যা কথা বলে, সেই ব্যক্তি যদি কথা কাজের মিল নাই, শুধু বলার জন্যই বলে, তাহলে কিন্তু আমাদের জন্য সেই বক্তার আমাকে গ্রহণ করতে কষ্ট হবে, ক্রেডিবিলিটি কমে যাবে। তার মানে হলো যে অ্যারিস্টটল এই এথোস দিয়ে কাকে বোঝাতে চেয়েছেন? এথোস দিয়ে বোঝাতে চেয়েছেন স্পিকারকে, বক্তাকে। সো স্পিকার হলো এই জায়গাটার মেইন বিষয়বস্তু। এথোস দিয়ে উনি বোঝাতে চেয়েছেন বক্তার ক্রেডিবিলিটি, বক্তার ইথিক্স, বক্তার স্ট্যান্ডার্ড, সেই অর্থাৎ আপনার কি গ্রহণযোগ্যতা আছে, আপনার কি যোগ্যতা আছে এখানে কথা বলার, কেন আপনি কথা বলতে আসছেন, সেই ব্যক্তিটা, স্পিকারের এই ব্যাকগ্রাউন্ডটা এই লেগের ভিতরে উপস্থাপন করা হয়েছে, এটা বিশদ আকারে। সো চলুন দেখে নিই এবার এথোস থেকে আমরা চলে যাব লোগোজে। সো লোগোজ অ্যাজ ইউজুয়াল এটা গ্রিক শব্দ। সো লোগোজের ইংলিশ শব্দ হলো লজিক। আমরা সবাই জানি লজিক মানে কি। লজিক মানে হলো যুক্তি। আমরা সবাই যুক্তি দিয়ে তর্ক করি, আমরা সবাই যুক্তি দিয়ে উপস্থাপন করি, আমরা সবাই যুক্তি দিয়ে পাবলিক স্পিকিং করি। নো ডাউট অ্যাবাউট ইট, নাথিং রং অ্যাবাউট ইট। কিন্তু অ্যারিস্টটল সাহেব তার এই বিখ্যাত বইতে যেভাবে এক্সপ্লেন করেছেন, মেহেদী হাসান তার বইয়ে খুব গল্পের মাধ্যমে এত সুন্দরভাবে, এত ইজিলি নিয়ে এসেছে, আসলে এটা না পড়লে সেটা বোঝা যাবে না। আমি সেটাকেই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আপনি একজন বক্তার ক্রেডিবিলিটি আছে, তার ভিতরে এথিক্স আছে, কিন্তু সে যখন কথা বলে, তার মানে সে যখন যুক্তি দিচ্ছে, সে কোনো রেফারেন্স দিতে পারছে না, তথ্যপত্র দিতে পারছে না। তাহলে এই জায়গাগুলো দিয়ে আমরা যেটা বুঝি, যেটা বোঝাচ্ছে সেটা হলো মেসেজ। আমরা যুক্তি দিয়ে কী তৈরি করি? শব্দ তৈরি করি। আমরা যুক্তি দিয়ে আমরা কথা তৈরি করি, যুক্তিতে তর্ক তৈরি করি। তার মানে আমাদের একটা মেসেজ থাকে। খেয়াল করুন, স্পিকার মেসেজ দিচ্ছে। খেয়াল করুন, স্পিকার কি দিচ্ছে? মেসেজ দিচ্ছে। কাকে দিবে এবার মেসেজ? দ্যাটস দ্য কোয়েশ্চেন। সো মেসেজটা সে এবার দিবে শ্রোতাকে, মেসেজ দিবে শ্রোতাকে, অর্থাৎ অডিয়েন্স। অর্থাৎ আমরা সবাই কথা বলি কার জন্য? অডিয়েন্সের জন্য। আমার সামনে যদি অডিয়েন্স না থাকে, তাহলে আমি কিসের জন্য কথা বলবো? অডিয়েন্স একজন হতে পারে, অডিয়েন্স 10 জন হতে পারে, অডিয়েন্স 1000 হতে পারে, অডিয়েন্স সারা দেশ হতে পারে, এটা ভিন্ন বিষয়। কিন্তু আমি কথা বলছি, আমার সামনে অডিয়েন্স আছে। এখন অ্যারিস্টটল সাহেব এই প্যাথোসকে কি বোঝাতে চেয়েছেন? এই প্যাথোসকে বোঝাতে চেয়েছেন ইমোশন। অর্থাৎ এই যে আমার অডিয়েন্স, শ্রোতার মনে আমার ইমোশনাল কানেকশনটা তৈরি করতে হবে, শ্রোতার মনে ইমোশনালি সংযুক্ত করতে পারতে হবে। এখন এবার আমরা আরেকটু ভাঙি, দেখি তাহলে আমরা বক্তা পেলাম, আমরা বক্তার বক্তব্য পেলাম, এবং বক্তব্য দিচ্ছে কার জন্য? শ্রোতার জন্য। এই তিনটিকে এত সুন্দরভাবে মেহেদী হাসান উপস্থাপন করেছে, যেটা না বললেই না। ধরুন, আপনার ক্রেডিবিলিটি আছে, আপনি অনেক তথ্যপত্র দিলেন, কিন্তু সেগুলো সব কাঠখুট্টার মতো। অর্থাৎ দর্শক, তার ভেতরে কোনো আলোড়ন তৈরি হচ্ছে না। দর্শক অ্যাকচুয়ালি
কানেকশনটা তৈরি করতে পারছে না। তার মানে আপনি শুধু তথ্য শুধু ডেটা, শুধু রেফারেন্স, শুধু গ্রাফ, শুধু অ্যানালিসিস সব কিছু দিচ্ছেন, কিন্তু শ্রোতার বোধগম্য হচ্ছে না, সে প্রসেস করতে পারছে না। তাহলে আপনার বক্তব্য কি ইফেক্টিভ হবে? কখনোই হবে না। হ্যাঁ, সেই জন্যই আরেকটি বিখ্যাত উক্তি, সেটা শেয়ার না করলেই না, ডেল কার্নেগি যেটাকে বলেছেন যে আমরা সবাই ইমোশনাল বিং, আমরা মেশিনের তৈরি না, উই আর অল ইমোশনাল ক্রিয়েচার। সো ইমোশনাল ক্রিয়েচার যেহেতু আমরা, আমাদের সবার ভিতরে রাগ, ক্ষোভ, ভালোবাসা, আমাদের গ্রহণ, আমাদের ভিতরে এই যে ষড়রিপু কাজ করে, তার মানে আমরা ইমোশন দিয়ে মানুষের সবচেয়ে কাছে যাবার চেষ্টা করি। একটা জিনিস খেয়াল করুন, আমার মনে পড়ছে যে বর্তমানে আমি একটা রেফারেন্স দিতে চাই যে একজন পলিটিক্যাল লিডার কিভাবে অ্যাকচুয়ালি এটাকে ব্যবহার করে মানুষের কাছে যেতে পারে। ওয়ান অফ দি এক্সাম্পল যেটা আমি কানেক্ট করতে পারি আপনাদের সুবিধার জন্য, ডক্টর তাসনিম জারা। ডক্টর তাসনিম জারা, আমি একটু অ্যানালিসিস করছিলাম এই মেহেদী হাসানের এই বইটা পড়ে, যে একজন পলিটিক্যাল লিডার কীভাবে এই ট্রায়াঙ্গেল, ইথোস, প্যাথোস অ্যান্ড লোগোসকে ব্যবহার করে মানুষের ভেতরে পৌঁছাতে পারে। একটু খেয়াল করুন, ডক্টর তাসনিম জারা যখন ইলেকশানে আসলেন তখন তার টাকা দরকার। এখন তার কাছে এই পরিমাণ টাকা নেই। সে কি করল? তার কিন্তু যোগ্যতা আছে, খেয়াল করুন, তার যোগ্যতা, তার মানে তার এথিক্স আছে, তার ক্রেডিবিলিটি আছে, কিন্তু তার কাছে হয়তোবা সে টাকা নাই। সে এবার কী করলো? মানুষের কাছে মেসেজ দিল। কি মেসেজ দিল দেখুন, আমাদের এই ইলেকশনের যে গাইডলাইন, আমাদের দেশের যে সরকারের যে নিয়ম, এই নিয়ম অনুসারে এত % টাকা আমরা ইনভেস্ট করতে পারবো, কিন্তু আমার কাছে সেই পরিমাণ টাকা নেই। আমি আপনাদেরকে সেবা দিতে চাই এবং সে সেবা দিতে হলে আমি এই পরিমাণ টাকা আপনাদের কাছে চাচ্ছি, আমি আপনাদের সেবায় এই টাকাটা আপনাদের কাছে সহযোগিতা চাই। এত সুন্দরভাবে সেই মেসেজটা কানেকশন তৈরি করলো এবং সেই জায়গার ভিতরে সে কী নিয়ে আসলো? আমি আপনাদেরকেই সেবা দিতে চাই, আমি আপনাদের মেয়ে। আর এবার আরেকটু পিছনে আসি, যখন তার নমিনেশনটা, অর্থাৎ সে এক পার্টি থেকে সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার হলো, ইন্ডিপেন্ডেন্টলি যখন ইলেকশন করবে, তখন সে কী চ্যালেঞ্জ ফেস করলো। আমি প্রতিটা জিনিস অ্যানালিসিস করছিলাম এই 3টা ট্রায়াঙ্গেলের ভিতরে ফেস করে। তখন একদিনে 24 ঘন্টার ভিতরে 5000-এর মতো তার সিগনেচার কালেকশন করতে হবে। আবারও তখন তার ক্রেডিবিলিটি আছে। এবার সে মেসেজটাকে ডিফাইন করলো, দেখুন আমি আপনাদের মেয়ে, আমি আপনাদের দেশের মেয়ে, আপনাদের এলাকার মেয়ে, আমি এখানেই বড় হয়েছে। খেয়াল করুন, এই কথাগুলো দিয়ে আমি মুগদাবাসী বা আমি এই এলাকার, আমি আপনাদের মধ্যেই আমি বড় হয়েছে, ছোটোবেলা কেটেছে, আমি আপনাদের দুঃখ দুর্দশা বুঝি। খেয়াল করুন, সে কিন্তু বারবার এই প্যাথোস, এই যে মানুষের ইমোশন, সে মানুষকে আপন করে নিয়েছে এবং তাদের সবাইকে বলছে এটা করতে হলে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এবং আমরা সবাই জানি রেজাল্ট, যে 5000 মানুষের সিগনেচার কালেকশন করে সে জমা দিতে পারলো। আমি এটাকে আরও ফলো করছি, অ্যানালিসিস করছি এই ফ্রেমে। থার্ড টাইম এবার সে যখন দেখলো যে তার 1.5 লক্ষ ভোট দরকার ইলেকশনে জিততে হলে, এবার সে কিভাবে প্যাথোসটাকে ব্যবহার করলো, সে সুন্দরভাবে একটা মেসেজ, যে তথ্যপত্র যুক্তি আনলো। কত ভোট লাগবে? 1.5 লক্ষ ভোট লাগবে। এবং এই 1.5 লক্ষ ভোট পেতে হলে তাহলে আমাকে কি মাইকিং করতে হবে? আমাকে কি পোস্টার লাগাতে হবে? এখানেও সে সুন্দর করে মেসেজ ক্রাফট করলো, যেটা তার ফেসবুক থেকে আমি দেখেছি এবং সুন্দর করে ডিটেল করা আছে। সেই ডিটেলের আলোকে বলছি, সেই মেসেজে লিখলো, দেখুন আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের ইলেকশন কমিশন যেটা মানা করেছে, নিষিদ্ধ করেছে, মাইকিং করা যাবে না এবং পোস্টার দিয়ে শহরকে নোংরা করা যাবে না। এবং আমি জানি মাইকিং করলে মানুষের কি কষ্ট হয় আর পোস্টার দিয়ে করলে শহরটা কি নোংরা হয়ে যায়। আমি কোনোভাবেই এই নিয়মটা ভাঙতে চাই না। কিন্তু চ্যালেঞ্জেস যেটা হলো, আমি যদি মাইকিং না করি, আমি যদি পোস্টার না দিই, আমাকে বলছে যে আপনাকে মানুষ কিভাবে জানবে? হ্যাঁ, সত্যিকারই তো, আপনাকে তো পোস্টারে দেখি না, কিন্তু আমি তো মাইকিং করতে চাই না, আমি তো পোস্টারিং করতে চাই না, তাহলে আমি কিভাবে আপনার কাছে পৌঁছাবো? খেয়াল করুন, আমি কিভাবে আপনার কাছে পৌঁছাবো? এই যে মানুষ, এই যে শ্রোতার কাছে সে কিভাবে পৌঁছাবে? এখানেও সে সুন্দর করে একটা মেসেজ ক্রাফট করলো, একটা সুন্দর স্ট্র্যাটেজি নিল, যেটাকে বলা হচ্ছে পারসুয়েশন। মানুষকে পারসু করলো এবং এই যে এথোস, লোগোস অ্যান্ড প্যাথোজের যে রেটোরিক অ্যাপ্লিকেশন অ্যাজ এ পলিটিক্যাল লিডার হিসেবে দারুণভাবে আমরা দেখতে পারি। সে কী করলো? এবার তার 1.5 লক্ষ ভোট দরকার এবং কীভাবে মানুষের কাছে পৌঁছাবে?
উইদাউট ভায়োলেটিং দ্য সেট রুল, অর্থাৎ মাইকিং না করে সবাই যেটা করে। এবার বলল দেখুন আমি আপনাদেরকে এইভাবে বিরক্ত করতে চাই না মাইকিংয়ের মাধ্যমে, পোস্টারের মাধ্যমে, তাহলে কি করা যেতে পারলে? সে মানুষের মনের ভিতরে স্থাপন করলো আপনারা যদি চান পরিবর্তন, আপনারা যদি চান নতুন কিছু, তাহলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। খেয়াল করুন সে বলটা কোথায় ঠেলে দিল? সে বলটা শ্রোতার কাছে ঠেলে দিল। আপনারা কি পরিবর্তন চাই? হ্যাঁ পরিবর্তন চাই। আপনারা কি এই সমস্যা থেকে মুক্তি চান? হ্যাঁ সমস্যা থেকে মুক্তি চাই। আপনারা কি চান আমি আপনাদের এই প্রবলেম সলিউশন দিই? হ্যাঁ আমরা চাই। সে শ্রোতার কাছ থেকে পজিটিভনেস, খুব ইমোশনাল। আপনার কি সমস্যা? আপনার কি সমস্যা? আপনার কি সমস্যা? বৃদ্ধের কি সমস্যা? বাচ্চার কি সমস্যা? সে সুন্দর করে ইমোশনালি সবার সাথে কানেক্ট করলো। এবার তার দরকার জিততে 1.5 লক্ষ ভোট। আমি ফেসবুকের পোস্ট অ্যানালিসিস করছি এই ট্রায়াঙ্গেলে। এবার সে করলো কি, একটা পোর্টাল দিয়ে বলল আমার 30,000 উদ্যমী ভলেন্টিয়ার দরকার। কারা হতে পারে এই পরিবর্তনকে সামনে এগিয়ে নেবে? খেয়াল করুন এই যে কত সুন্দরভাবে মানুষের ইমোশনকে কানেক্ট করে পরিবর্তন, উদ্যমী তরুণ যারা পরিবর্তন চায়, আপনি 5 জনকে ফোন করুন, ফোন করে ইন্সপায়ার করুন। আপনি সে জায়গার বাসিন্দা হন, দেশে থাকুন, বিদেশে থাকুন, ডাজন্ট ম্যাটার। সে একটা হলিস্টিক আপিল তৈরি করলো মনোজগতে। আরে আমি তো এখানকার ভোটার না, তাহলে আমি তাকে কীভাবে হেল্প করতে পারি? কি দারুণভাবে ডক্টর তাসনিম জারা এই প্যাথোসকে ব্যবহার করলো। এটা আমি বলবো এটা মার্ভেলাস স্ট্র্যাটেজি, এবং সেটা আপডেট দিচ্ছে। তার মানে মানুষকে সে কন্টিনিউয়াস এনকারেজ করছে ইমোশনাল। আরে আমরা তো অলমোস্ট পৌঁছে গিয়েছি যে 1.5 লক্ষ মানুষকে, অর্থাৎ আপনি 5 জন মানুষকে ফোন করবেন যে এই এলাকায় আছে, তাকে এনকারেজ করবেন এবং আমাকে এখানে লগ ইন করবেন, জানাবেন, আমরা তাকে পৌঁছে দিব। এভাবে সাইকোলজিক্যাল গেমটা দেখেন। দিস ইজ এ প্যাথোস, দিস ইজ অডিয়েন্স, এবং অডিয়েন্সের মনে ইমোশন এখানে। দিস ইজ দ্য গেম চেঞ্জার ফর দ্য পলিটিক্যাল লিডার। আপনি শুধু কি আপনার ভোটারকে ইনফ্লুয়েন্স করছেন এই স্ট্র্যাটেজি দিয়ে? না, এই স্ট্র্যাটেজি ডেঞ্জারাসলি শার্প। শুধুমাত্র আপনার ভোটার অর্থাৎ কাছে টানার জন্য না, আপনার অপোনেন্ট কিন্তু ভয় পেয়ে যাচ্ছে। আরে এ তো 1.5 লক্ষ ভোট দরকার, অলরেডি 5,000 সিগনেচার নিয়েছে, অলরেডি তার রিকোয়ার্ড অ্যামাউন্ট সে তুলে ফেলেছে, এবং সে যখন দর্শককে কানেক্ট করে আপিল করছে এবং তার 1.5 লক্ষ ভোট, 1.5 লক্ষ 30,000-এর মাধ্যমে দেখা যাচ্ছে যে 50,000, 60,000, 70,000, 1 লক্ষ। আপনি খেয়াল করেন কি দারুণভাবে আপনি এই প্যাথোজের ব্যবহার করে আপনি যেই পজিশনে থাকুন না কেন, আপনি উইনিং কম্বিনেশন। ইউ আর নট অনলি উইনিং অ্যাজ এ লিডার মাঠে, ইউ ক্যান উইন ইন দ্য অফিস, ইন দ্য বিজনেস, ইউ ক্যান উইন ইন দ্য সোসাইটি। সো এই এক্সাম্পলটা দিয়ে আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে শুধুমাত্র মেসেজ দিলে হবে না, শুধুমাত্র নাম্বার থাকলে হবে না। আজকে যদি ডক্টর তাসনিম জারা শুধু বলতো দেখুন আমার 1.5 লক্ষ ভোট দরকার, আপনারা সবাই এগিয়ে আসুন, আপনারা চাইলে আমাকে ভোট দিয়ে জেতাতে পারবেন, তাহলে সেটা কি অ্যাপিলিং হতো? সবাইকে বাই ইন করতে পারতো? সে সবার সাথে কানেকশন তৈরি করতে পারতো না। ডেসপাইট তার কি আছে, তার ক্রেডিবিলিটি ফ্যাক্টর আছে, সবাই তাকে জানে চিনে। কিন্তু এই যে কম্বিনেশন দুর্দান্তভাবে এথোস, লগোস অ্যান্ড প্যাথোস, মেহেদী হাসান তার বইতে বলছে যে আপনি যদি মেটিকুলাসলি প্লে করতে পারেন, ইভেন দো যে আপনার মেসেজিং উইক, কিন্তু ইমোশনালি আপনি মানুষকে কানেক্ট করতে পারছেন, মানুষ আপনার জন্য জান প্রাণ দিয়ে দিবে। মানুষ যার যা কিছু আছে সেটা নিয়ে আপনাকে সাপোর্ট করতে পারে। আরেকটি এক্সাম্পল আমি দিতে চাই এই ফ্রেমওয়ার্কে ম্যাচ করে, সেটা হলো RJ কিবরি একটা শো আমি দেখলাম, যে শো অ্যাকচুয়ালি ফেমাস হয়েছে আসলে ওই যে হারানো মানুষকে যে খুঁজে দেয়, আমরা সবাই জানি, রাইট? আপন ঠিকানা। দেখুন ইমোশনটা কীভাবে, অর্থাৎ এই যে শ্রোতার অডিয়েন্স ইমোশন, একজন মানুষকে হারানো মানুষ 10 বছর, 15 বছর, 20 বছর সেই মানুষগুলোকে খুঁজে দিচ্ছে, যেই কারণে খেয়াল করুন এই এপিসোডটা পার্টিকুলারলি গণমানুষের কাছে কিভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু আনফর্চুনেটলি এবার আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র আমার মেসেজটা যদি স্ট্রং হয়, আমার এখানে নাম্বার থাকবে, আমার এখানে অনেক ভুরি রেফারেন্স থাকবে, তাহলেই হয়ে যাবে। নো, দিস ইজ অনলি 33%। যদি আমি চিন্তা করি 3টা মিলায় 100 ভাগ, তাহলে এখানে 33, এখানে 33, এখানে 33। আই হ্যাভ এ স্ট্রং মেসেজ,
আমি সুন্দর করে বলতে পারি, দ্যাটস ফাইন, কিন্তু হোয়াট অ্যাবাউট দিস? আমি মানুষকে সংযুক্ত করতে পারি না, আমি গল্প করতে পারি না, আমি মানুষের তার যে সমস্যা তার জায়গা থেকে তাকে বুঝতে হেল্প করতে পারি না থ্রু স্টোরি টেলিং। মেহেদী হাসান কি দারুণভাবে বিভিন্ন গল্পের মাধ্যমে এথোস, প্যাথোস অ্যান্ড লোগোস এই জিনিসটাকে উপস্থাপন করেছে। এটা আসলে যদি আমরা এই বইটা না পড়ি, আমার কাছে মনে হয় যে আসলে আমি আপনাদেরকে এই গল্পটা বলতে পারতাম না। অনেস্টলি বলছি, কেননা আমি যখন এই গল্পটা পড়লাম মেহেদী হাসান, আমি লোকাল কনটেক্সটে মেলাবার চেষ্টা করছি, তখন দেখলাম আরে আমাদের সামনেই তো এরকম মানে ব্রেক থ্রু এক্সাম্পল আছে যে এই প্যাথোসকে ব্যবহার করার। আমি 2টা এক্সাম্পল দিলাম যাদেরকে আমি চিনি জানি অ্যাপারেন্টলি, কিন্তু আপনারা আরও অনেককে চিনেন জানেন, ইউ নো বেটার ডেফিনেটলি। মূল পয়েন্ট হলো যে আপনি যতই স্ট্রং হন না কেন, লার্ন হাউ টু ইউজ দ্য ইমোশন, আর সেটা করতে হলে আপনাকে জানতে হবে স্টোরি টেলিং। এবং সেটাও মেহেদী হাসান এই বইতে বলছে যে আসলে স্টোরি টেলিং আপনি নিজে হিরো বা আমি নিজে হিরো হওয়ার জন্য না, স্টোরি টেলিংটা হতে হবে যে দর্শক আমার শ্রোতাকে আমি জেতাবো, এবং শ্রোতাকে জিতাতে হলে শ্রোতার সাথে আগে আমাকে কানেকশনটা তৈরি করতে হবে, তার গল্প। আমি একটা বারাক ওবামার একটা বিখ্যাত একটা আমার যেটা মনে হয় যে সারা দুনিয়া জোড়া এই বারাক ওবামার এই বক্তব্যটা, যে যেই কারণে বারাক ওবামা প্রেসিডেন্ট হয়েছিল, তার এই মানে উইনিং 2004 সালে তার এই বক্তব্য যে সে শুধু একটা সেগমেন্টকে রিপ্রেজেন্ট করে না, সে ব্ল্যাককে রিপ্রেজেন্ট করে না, সে হোয়াইটকে রিপ্রেজেন্ট করে, সে আমেরিকানকে রিপ্রেজেন্ট করে, সে এশিয়ানকে রিপ্রেজেন্ট করে, সে আরবকে রিপ্রেজেন্ট করে যারা আমেরিকান। এই প্রত্যেকের সাথে এই যে গল্পের মাধ্যমে, এবং আজকে যে শিশুটি খাবার পেয়ে কষ্ট পাচ্ছে এবং তার জন্য সে ফিল করে যে নট নেসেসারিলি সে শিশুটা সে তার সন্তানের বাবা নাও হতে পারে, কিন্তু ফিল করে ইভেন ফর দ্যাট চিলড্রেন। সো বারাক ওবামার এই যে বক্তব্য 2004 সালে, অ্যানালিস্টরা বলছে যে বারাক ওবামার এই যে গল্প বলার এই টেকনিক মেড হিম দ্য প্রেসিডেন্টস অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইট করতে পেরেছিল সবাইকে, ইগনাইটেড করেছিল বিকজ অফ দিস মার্ভেলাস স্টোরি টেলিং টেকনিক। আর আমি সবচেয়ে বেশি ইমপ্রেসড হয়েছি মেহেদী হাসান স্টোরি টেলিংয়ের মাধ্যমে, দ্য আর্ট অফ ডিবেটিং। হ্যাঁ, আপনি যদি ডিবেটার হন, দিস ইজ দ্য মাস্ট পিস। আপনি সারা দুনিয়াতে অন্য কোনো বই পড়েন না পড়েন ডিবেটিংয়ে, এই বইটা, বিকজ হি হিমসেলফ ইজ দি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ডিবেটার। আপনি যদি তার ধারে কাছে যেতে চান, ইউ নিড টু স্মেল দিস বুক। And how can you smell? Simply go rockamarie.com and order Mehdi Hassan's Win Every Argument. You can win in your career. 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দৌড়ে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।